গত ২ টেস্ট ধরে পাকিস্তানে যেটা ঘটলো, এটাকে আমি বলি যে ২০১৫ সালে বাংলাদেশে যে পেস বিপ্লব শুরু হয়েছিল, সেইটার একটা আল্টিমেট রেজাল্ট পেলাম আমরা। আপনাদের মনে হতে পারে যে এই ২ টেস্টে আমরা লিটনের কাছ থেকে মহাকাব্যিক একটা ইনিংস পাইছি। শুধু মহাকাব্যিক না, মহাপ্রতিরোধের একটা ইনিংস পাইছি। আমরা মুশফিকের কাছ থেকে দারুণ, মানে আরেকটা দারুণ ইনিংস পাইছি এবং বড় ইনিংস যথারীতি। আমরা মিরাজের কাছ থেকে ব্যাটে বলে দুইভাবেই পারফরমেন্স পাইছি। এছাড়াও ছোটোখাটো অবদান অনেকের আছে, কিন্তু এন্ড অফ দি ডে পাকিস্তানে এই যে দুটো টেস্ট খেললাম আমরা, এটা ডিফাইন করার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আমাদের পেস বোলারদের একটা অসাধারণ দাপট। পাকিস্তানের মাটিতে গিয়ে আমাদের পেস বোলাররা পাকিস্তানের বিপক্ষে একটা সিরিজ জয় এনে দিল। এর চেয়ে বড় ব্যাপার আর হতে পারে না। মানে আমার কাছে বিষয়টা মনে হচ্ছে যে ধরেন আপনি ৭০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজে খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের ৪ পেসারের কাউন্টারে ইন্ডিয়া যদি ৪ পেসার নামায় ম্যাচ জিতে যেত, টেস্ট জিতে যেত, সেইটার যেমন একটা অনুভূতি হতো, আমার কাছে সেরকম একটা ব্যাপার মনে হচ্ছে। এইটা বলার কারণ হচ্ছে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ পেস বোলারদের উপরে একদমই ট্রাস্ট করেনি। আর একটা সার্টেন সময়ে ২০১২ থেকে ২০১৫ শুরু না ২০১৪ শেষ পর্যন্ত আমরা পেস বোলারদের অবজ্ঞা করতে 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 দেয়ালে পিঠ ঠেকায় দিয়েছিলাম, এবং সেরকম নোংরা উইকেট বানানো, নিচু উইকেট বানানো, এগুলো করতে করতে আমরা না বাংলাদেশের পেস বোলিংটারে মেরে ফেলছিলাম, মানে আক্ষরিক অর্থে মারা গেছিল। সেইখান থেকে আমাদের পেস বোলাররা যে ঘুরে দাঁড়ালো এবং একটু পৃষ্ঠপোষকতা পেলে, একটু কাঁধে হাত পেলে আমাদের পেস বোলাররা যে কত ভয়ানক একটা রূপ ধারণ করতে পারে, কত কি এনে দিতে পারে আমাদের, তার সবচেয়ে বড় নিদর্শন এই পাকিস্তান সফরটা। তো পাকিস্তান সফরের পেস বোলাররা কী করছে এটা মনে হয় আপনাদের আমার বলে দিতে হবে না, আপনাদের অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা। পাকিস্তান সফরে নাহিদ রানা আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ ছিল। দুটো টেস্টই খেলছে। প্রথম টেস্টেই সে সেকেন্ড ইনিংসে বাংলাদেশের রেকর্ড গতির অ্যাচিভ করে ফেলছে 149.9। এরপরে দ্বিতীয় টেস্টে এসে সে বাংলাদেশের প্রথম বোলার হিসাবে 150 ক্রস করছে, 152-তে গিয়ে থামছে, 152.1। এখন বাংলাদেশের নতুন রেকর্ড। নাহিদ রানা প্রথম বোলার যে বাংলাদেশের স্বীকৃত কোনো ক্রিকেটে 150+ গতিতে বল করলো। নিঃসন্দেহে পেসের দিক থেকে দেখতে গেলে নাহিদ রানা এই সিরিজের সবচেয়ে বড় আবিষ্কার। কিন্তু শুধু নাহিদ রানাকে নিয়ে পড়ে থাকলে বা নাহিদ রানার প্রশংসা করলে এই সিরিজে আমাদের পেসারদের কৃতিত্বটা বোঝা যাবে না। রাওয়ালপিন্ডিতে দুটো টেস্ট হয়েছে, সেইখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে শোয়েব আখতার রাওয়ালপিন্ডির ছেলে, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সেই রাওয়ালপিন্ডিতে আমাদের পেসাররা 4 জন পেসার 2 টেস্টে দেখায় দিছে যে হোয়াট দে ক্যান ডু। প্রথম টেস্টে আমরা খেলালাম শরীফুল, হাসান মাহমুদ এবং নাহিদ রানাকে। দ্বিতীয় টেস্টে শরীফুল ইনজুরিতে পড়লো, তার বদলে আমাদের সিনিয়র ফাস্ট বোলার তাসকিন, যদিও সে টেস্ট খুব কম খেলে, তাসকিন আবার দীর্ঘদিন পরে টেস্টে ফিরল। বোঝাই গেল না যে শরীফুল বসে গেছে, তাসকিন সেই জায়গায় খেলতেছে, মনে হলো যে একই রকম একটা ট্রায়ও খেলতেছে। সেই 3 জন আরও বিধ্বংসী হয়ে ঝাঁপায় পড়লো পাকিস্তানের উপরে। এবং আয়রনিটা দেখেন, যেখানে ফার্স্ট ইনিংসে দাপট থাকার কথা পেসারদের, সেখানে আমাদের রাওয়ালপিন্ডির সেকেন্ড টেস্টের ফার্স্ট ইনিংসে দাপট দেখালো হচ্ছে স্পিনাররা। মিরাজ যথারীতি 5 উইকেট তুলে নিল। আবার সেকেন্ড ইনিংসে যেখানে স্পিনারদের দাপট দেখার কথা, সেখানে বাংলাদেশের ইতিহাসে প্রথম সব কয়টা উইকেট, বিপক্ষের সব কয়টা উইকেট তুলে নিল পেসাররা। এবং নাহিদ রানা আর হাসান মাহমুদ 5/9 উইকেট নিলেন, হাসান মাহমুদ 5 উইকেট নিলেন। তো মানে উইকেটের সংখ্যা দিয়ে হাসান বেশি পাইছেন বা নাহিদ বেশি পাইছেন বা তাসকিন কম পাইছে বা শরীফুল কম পাইছে, এগুলো দিয়ে এই ডমিনেন্সটা বোঝানো যাবে না। এই ডমিনেন্সটা বুঝতে গেলে আপনাকে পুরো সিরিজটা আবার দেখতে হবে হাইলাইটস হিসেবে, এবং দেখতে হবে যে কীরকম গতির ঝড় তুলছিল, কীরকম গতির হেরফের করে। শুধু গতি না, পেস বোলিং না, আপনি প্রচণ্ড জোরে জোরে সবাই বল করতেছে এসে, ওইটা তো খানিকক্ষণের ভেতর মানায় নেওয়া যায়। আর যে দেশের লোকেরা শোয়েব আখতারে খেলে আসছে এক সময়, সেই দেশে তো আপনি শুধু গতি দিয়ে ভয় দেখাতে পারবেন না। 160-তে রেগুলার বল করছে, ওই দেশের বহু লোক 150+ বল করছে। সেখানে গতির ভেরিয়েশনটা
আমাদের 3 পেসারেরই মূল অস্ত্র ছিল গতির ভেরিয়েশন। আমি নাহিদ রানারে দেখছি একই ওভারে সে 135 করছে, আবার 147 করছে। ডিফারেন্সটা বুঝতেছে, 9 কিলোমিটার ডিফারেন্স একই ওভারের মধ্যে আপ ডাউন করতেছে। এটা অসাধারণ একটা ব্যাপার। কিন্তু বাংলাদেশ এই জায়গাটা আসলো কোত্থেকে, সেই কথাটা আমি সংক্ষেপে একটু বলতে চাই। এবং এইখানে আমি 2 জন মানুষ এবং একটু এক্সটেন্ড করে 3 জন মানুষকে খুব ধন্যবাদ দেবো। এইটা একটু গল্পটা শোনেন। ঘটনা হচ্ছে, বাংলাদেশ যখন মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা শুরু করলো, তারপরে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রথা অনুযায়ী বাংলাদেশ সবসময় মিনিমাম 2 জন ফাস্ট বোলার খেলাচ্ছে। কখনো কখনো আপনার সুজন ভাইকে ধরে 3 জন ফাস্ট বোলারও খেলাইছে। এই 2003-এ সেই পাকিস্তান ট্যুরেই সুজন ভাই সহ 3 জন ফাস্ট বোলার খেলছে, যদি সুজন ভাইকে আপনারা ফাস্ট বোলার মানেন। তো যাই হোক, কখনো এটার খুব একটা ব্যত্যয় হয় নাই। কিন্তু 2011-12 সালের দিকে এসে যেটা হলো, বাংলাদেশ খুব নেগেটিভ একটা অ্যাপ্রোচে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা শুরু করলো। বাংলাদেশ ফার্স্ট টাইম একজন সিঙ্গেল পেসার নিয়ে টেস্ট খেলতে নেমে গেল, সেটা ছিল নাজমুল। উইথ ডিউ রেসপেক্ট টু নাজমুলকে আপনার নিশ্চয়ই স্পিড স্টার মনে হয় না। তার মানে বাংলাদেশ ওই টেস্টটা খেলতেছিল একজন মিডিয়াম পেসার নিয়ে। এরপরে আমরা দেখছি এই ঘটনা ওয়ান ডে টেস্ট সব জায়গাতেই 2014 পর্যন্ত বেশ কয়েকবার ঘটছে, যে আমরা দলে একজন মাত্র মিডিয়াম পেসার নিয়ে আমরা খেলতে নামতেছি। মানে এইটা দুটো জিনিস হয়। এটা মানে আমি বলি যে এটা শুধুমাত্র আমাদের ক্রিকেটের ক্ষতি হয় তা না, এটা ক্রিকেটের প্রতি একটা অবমাননা হয়। এবং দেশের ফাস্ট বোলিংটা ক্রিকেটের প্রতি অবমাননা বললাম কেন, ক্রিকেট তো আসলে সবার খেলা। পেসার থাকবে, স্পিনার থাকবে, ওপেনার থাকবে, মিডল অর্ডার ব্যাটসম্যান থাকবে। এখন আমি যদি হুট করে সিদ্ধান্ত নেন যে আমি কিপার নেবো না, যে যখন পারবে গিয়ে বল স্টপ করবে, এটা তো ক্রিকেট হলো না রে ভাই। তো সেটা তো একটা জিনিস হয়। তার চেয়েও বড় কথা, আমাদের দেশের ক্রিকেটের মারাত্মক ক্ষতি হয়ে গেল। সেটা হচ্ছে যে আমাদের দেশের ফাস্ট বোলাররা হতাশ হয়ে পড়লো। তারা বুঝলো যে তাদের সামনে কোনো পথ নাই। দিনের পর দিন এই অবস্থা চলতে থাকায় যেটা হলো, ঢাকা লিগেও পেসারদের খেলানো প্রায় বন্ধ হয়ে গেল। ফলে ঢাকা লিগে পেসাররাও দল পেতে থাকলো না। বিশেষ করে যেসব পেসার চুক্তিবদ্ধ বোর্ডের সঙ্গে, ওই সময় একটা নিয়ম ছিল, চুক্তিবদ্ধ খেলোয়াড় একটা দল, এক দলে সর্বোচ্চ 2 জন বা 3 জন কি যেন একটা নিতে পারবে। তো ফলে চুক্তিবদ্ধ খেলোয়াড়রা এমনিতেই ক্লাব ক্রিকেটের দাম কম পেত, আর পেসারদের তো কথাই নেই। এর সবচেয়ে বড় শিকার ছিল রাসেল বা এই জাতীয় যারা একটু আরও লো প্রোফাইলের পেস বোলার। তারা টাকাই পেত না ঢাকা প্রিমিয়ার লিগ থেকে। ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বক্তব্য ছিল যে ন্যাশনালি যেহেতু পেসারদের কোনো গুরুত্ব নাই, আমরা তবে স্পিনার নির্ভর দল করবই। ফলে দেশের পেস বোলিংটা আক্ষরিক অর্থে ধসে পড়ল। আমাদের দেশে বেশ কিছু ভালো পেসার ছিল, তারপরেও ধসে পড়ল 2014 পর্যন্ত। মানে এর জন্য আমি একটু এককভাবে যদি কাউকে দায় দিতে হয়, তাহলে একটু মুশফিকের দিকে আঙ্গুল তুলবো। আমি সাধারণত এভাবে কারোর দিকে আঙ্গুল তুলতে চাই না, তারপরেও মুশফিকের অধিনায়কত্বে এই বাজে ব্যাপারগুলো ঘটছে, যে আমরা দিনের পর দিন এক পেসার নিয়ে খেলছি। এমনকি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়েও আমরা 1.5 পেসার নিয়ে খেলছি, যেটা খুবই লজ্জার ব্যাপার। এবং সেই টেস্ট আমরা হারে আসছি। 2014-তে কী হয়েছে আপনাদের মনে আছে, যে আমরা হংকং মংকং এইসব দলের কাছে হেরে গেছি। পরে 2015 সালে ক্রিকেট বোর্ড কতগুলো বোর্ড ডিসিশন নিল। তার ভিতরে একটা সবচেয়ে বড় যে বোর্ড ডিসিশন ছিল, সেটা হচ্ছে ফারুক ভাইরে ফিরে আনা প্রধান নির্বাচক হিসেবে এবং অধিনায়ক হিসাবে মাশরাফিরে মনোনীত করা। মাশরাফি অ্যাজ এ পেসার সে শুরু থেকে সবসময় বলতো, 2011-12-তে বহু সাক্ষাৎকার পাবেন যেখানে মাশরাফি বলছে যে এইটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো না। দিনের পর দিন একটা সিঙ্গেল পেসার, সে নিজেও সিঙ্গেল পেসার হিসাবে খেলতে বাধ্য হয়েছে, তার তো আর আরেকজনের জোর করে খেলানোর কোনো উপায় নেই। ফলে সেও সিঙ্গেল পেসার হিসাবে খেলছে। এবং মাশরাফি এটা মিডিয়াতে কখনো বলছে, কখনো অফ দ্য রেকর্ড বলছে। তো মাশরাফির দায়িত্ব পাওয়ার পরেই যেটা করলো, সে সময় কোচ হচ্ছেন হাতুরু সিংয়ে কিন্তু সেই দফা অনেক বোর্ড কাজ করছেন। এবং অ্যাটলিস্ট শুরুতে ফারুক ভাই, মাশরাফি, হাতুরু সিংয়ে এই 3 জনের একটা দারুণ কম্বিনেশন হয়েছিল। এখন এই ব্যাপারটা আপনি ঠিক বুঝতে পারবেন না, এখন এরা 3 জন তো একজন আরেকজনের মুখ দেখে না প্রায়। ও সে সময় এরা 3 জন এইসব ব্যাপারে একমত হতো যে না, বাংলাদেশের ক্রিকেটের গ্রো করার জন্য আমাদের পেসারদের উপর ডিপেন্ডেন্সি বাড়াতে হবে। সেটা কেমন বাড়াতে হবে আমরা দেখলাম। মাশরাফি প্রথম যে সিরিজটা অধিনায়কত্ব করলো জিম্বাবুয়ের বিপক্ষে, সম্ভবত 5 ম্যাচের সিরিজ, আমি না এক্সাক্ট মনে করতে পারতেছি না, ওই সিরিজেই বাংলাদেশ 3 পেসার নামায় ফেললো। যেখানে আগের সিরিজেই আপনি ওয়েস্ট ইন্ডিজে 1.5 পেসার খেলাইছেন, তার আগের সিরিজে 1 পেসার খেলাইছেন, সেখানে
ভেরি নেক্সট সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে আপনি 3 পেসার খেলালেন, সেটাও ঠিক আছে। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে হয়তো আমরা এটাকে এক্সপেরিমেন্ট হিসাবে মেনে নিতে পারতাম, কিন্তু আমরা দেখলাম যখন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেল, বিশ্বকাপে বাংলাদেশ যে 11 নিয়ে নামলো, এখানে চমৎকৃত হয়ে দেখলাম 3 জন ফাস্ট বোলার, রুবেল, তাসকিন জেনুইন ফাস্ট বোলার, মাশরাফি যদিও ততদিনে পেস টেস্ট অনেক লুজ করছে, তারপরেও খুব অ্যাগ্রেসিভ বোলার, মানে 3 জন জেনুইন ফাস্ট বোলার। এর সঙ্গে সৌম্য সরকার পার্ট টাইমার পেসার, তার মানে অ্যাকচুয়ালি আমরা 4 পেসার নিয়ে খেললাম। ওকে, আমি 3 ফাস্ট বোলারই বলি, তাও একটা রেভুলেশন। একটা ওয়ার্ল্ড কাপ খেললাম আমরা 3টা জেনুইন পেসার নিয়ে। ওকে ফাইন, মানে তাও অস্ট্রেলিয়ার মাটি, ফলে আপনি ভাবতে পারেন যে অস্ট্রেলিয়ার মাটি বলে এই ট্রিক্সটা করছে। কিন্তু এরপরও বাংলাদেশ দেশে ফিরল, দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে একটা সিরিজ খেললো, সেখানেও 3 পেসার খেললো এবং বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো। তার চেয়েও ইন্টারেস্টিং ঘটনাটা ঘটলো হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে। ইন্ডিয়া আসলো বাংলাদেশের ট্যুরে ওই পাকিস্তানের পরপরই। ইন্ডিয়ার বিপক্ষে এর আগে কিন্তু আমরা কখনো সিরিজ জিতি নাই, ম্যাচ জিতছি, একটা সিরিজ জিতি নাই। বাংলাদেশ কি করলো, 4টা পেসার নামায় দিল ইন্ডিয়ার বিপক্ষে, একেবারে জেনুইন 4টা পেসার, মাশরাফি, তাসকিন, রুবেল এবং ম্যাজিক মুস্তাফিজ। ম্যাজিক মুস্তাফিজ তো কী করলো, সেই প্রথম 2 ম্যাচে 11 উইকেট, 6 আর 5 11 উইকেট, ফলে পুরো বিশ্ব চমকায় গেল। ইন্ডিয়ার বিপক্ষে ঘরের মাটিতে খেলা, কোথায় বাংলাদেশ স্পিন নির্ভর একটা উইকেট বানাবে, তা না, বাংলাদেশ একদম পেস ডমিনেটেড একটা টিম নামায় দিল। সৌম্যরে হিসাব করলে অ্যাকচুয়ালি 5 পেসার খেললো, যদিও সৌম্য ওই সিরিজে সম্ভবত বল করে নাই, আমার যতদূর মনে পড়ে সৌম্য একটা বলও করে নাই ওই সিরিজে, বাট ট্রিমেন্ডাস। এবং ওই সিরিজেও আমরা 2-1 সিরিজ জিতছিলাম। এরপরে সাউথ আফ্রিকার বিপক্ষে মজার ব্যাপার, সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে একটা ডক্ট্রিন দেওয়া হলো, বোর্ড থেকে এই ডক্ট্রিনটা চাপানো হয়েছিল। বোর্ডের কথা বলতেছি এখানে, যে বোর্ড কতটা অসহযোগিতা করছে এই ব্যাপারে। বোর্ড থেকে ডক্ট্রিন দেওয়া হলো যে সাউথ আফ্রিকা তো স্পিন খেলতে পারে না, অতএব আপনারা 2 পেসার খেলান। ইন্টারেস্টিংলি প্রথম ম্যাচে 2 পেসার নিয়ে নামলো এবং বাংলাদেশ হেরে গেল। পরে মাশরাফি এবং আতর সিং রুখে দাঁড়ালো যে আমাদের ফর্মুলায় খেলতে দেন, আবার 3 পেসার নামানো হলো, পরের 2 ম্যাচ বাংলাদেশ জিতে গেল, 2-1 সিরিজ জিতলো। মানে 3 পেসার 4 পেসার খেলানো যে খুব কার্যকরী, এটা আতর সিংয়ে এবং মাশরাফি পারফরমেন্স দিয়ে প্রুভ করে দিতে পারছে যে আমরা যখনই 3-4 পেসার খেলাচ্ছি তখনই আমরা সিরিজ জিততেছি, ম্যাচ জিততেছি। এরপর থেকে আমরা টেস্টে 2-1 বিরল ব্যতিক্রম ছাড়া, এর মাঝে বোধহয় একবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমরা দেখছি যে 1টা পেসার খেলানো হয়েছিল, এরকম 2-1 বিরল ব্যতিক্রম ছাড়া আমরা টেস্টে, ওয়ানডেতে, টি20তে সব ফরম্যাটে 3 জন, খুব নামলে 2 জন, কখনো কখনো আবার 4 জন। এই একটা পেস সেট আপ আমাদের দাঁড়ায় গেল, যে নামগুলো বদলাইছে। সেই শুরু হয়েছিল রুবেল, তাসকিন, মাশরাফিরা দিয়ে, এখন এসে আমরা দেখতেছি যে নাহিদ রানা শরীফুল তাসকিন বা নাহিদ রানা শরীফুল হাসান মাহমুদ, এরকম একটা কম্বিনেশন বদলাইছে, কিন্তু আমরা সেই 3 পেসার থেকে আর খুব একটা নামি নাই। 1-2টা বিরল ক্ষেত্রে হয়তো নামছি এবং এটার আউটপুটও দারুণ পাইছি আমরা। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লাগে, যে দেখেন আমাদের টি20তে যে 3 পেসারের সেট আপ, ওয়ানডেতে যে 3 পেসারের সেট আপ, এটা থেকে টেস্টের 3 পেসারের সেট আপ কিন্তু পুরো আলাদা। মানে টেস্ট যে 3 পেসার মূলত খেলে, তাসকিন ওই অবশ্যই জয়েন করলো এখন, তাদের কেউই প্রায় লিমিটেড ওভার খেলে না। মানে আমাদের এমন একটা পাইপলাইন আমরা দাঁড় করাতে পারছি যে লঙ্গার ভার্সনের জন্য আলাদা 4-5 জনের একটা পেস বোলিং টিম, শর্টার ফরম্যাটের জন্য আলাদা 4-5 জনের একটা পেস বোলিং টিম। এটা যে কত বড় অ্যাচিভমেন্ট, এটা যখন আজ থেকে 10 বছর পরে এই সময়টার দিকে ফিরে দেখবেন, এই 2022, 23, 24-এর দিকে ফিরে দেখবেন, তখন বুঝতে পারবেন যে বাংলাদেশ একটা রেভলিউশন করছিল, একটা অভ্যুত্থান হয়েছিল পেস বোলিংয়ের। সেই অভ্যুত্থানের ফলাফল হিসাবে আজকে আমরা পেস বোলিংয়ে নানা রকম বিপ্লব দেখতে পাচ্ছি। একটা ছোট্ট জিনিস দেখেন, এই 2022 সালে বাংলাদেশের এই টেস্টে পেস বোলিংয়ের লিডারশিপ ছিল এবাদত খালেদের হাতে, এদের সঙ্গে কখনো শরীফুল, কখনো তাসকিন, এইভাবে চলছে। আজকে 2 বছরের মধ্যে এবাদত খালেদ দুজনই ইনজুরিতে সাইড লাইনে, ওরা এখন সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া আছে, হয়তো চাইলে খালেদ ম্যাচও খেলতে পারে, কিন্তু না, এখন 11-এই জায়গা হচ্ছে না, মানে 15 জনেই জায়গা হচ্ছে না, কারণ আরও ইয়াঙ্গার ছেলে পেলে এসে জায়গা দাবি করে নিচ্ছে। আপনি এখন এবাদত সুস্থ হয়ে উঠলে, এবাদত এর মাঝে 2-3 বছর বাংলাদেশের সেরা পেস বোলার ছিল টেস্টে, এবাদত সুস্থ হয়ে যদি ফুল ফিট হয়ে ফেরে, আপনি কার জায়গায় এবাদতরে নেবেন? 4টা পেসার এই আগুনে ফর্মে আছে, এর কারে বাদ দিবেন? মানে কি একটা মধুর সংকটে আমরা পড়ে গেছি যে কারে বাদ দিয়ে কারে নিব। মানে পাকিস্তানের বিপক্ষে এই যে আমাদের সিরিজ জয়টা, এই যে দলীয় অ্যাচিভমেন্টটা, এই যে ব্যক্তিগত কিছু প্রাপ্তি, এগুলোকে আমার কাছে খুব বড় ব্যাপার মনে হচ্ছে না। আমার কাছে অনেক বড় ব্যাপার মনে হচ্ছে যে আমরা একটা অভ্যুত্থানের ফলাফল পাইছি। 2015 সালে এই বীজটা বপন করে দিয়েছিলেন হাতুরু সিংয়ে এবং মাশরাফি।
এবং ফারুক ভাই দারুণ সমর্থন দিয়েছিলেন। ওই যে একটু বাজে কথা বলতে হয়, বোর্ড থেকে মানে কতটা অসহযোগিতা হয়েছে সেই সময় বোর্ডের এক ডিরেক্টর, এখন এই বোর্ডেও আছেন, এই পাকিস্তানের ইন্ডিয়ার বিপক্ষে যখন 4 পেসার নামানোর সিদ্ধান্ত হলো তখন উনি টিটকারি করে বলছিলেন যে বাংলাদেশ কি নিজেদের সঙ্গে মশকরা করবে যে 4 পেসার নামায় দেবে ইন্ডিয়ার বিপক্ষে। সেই মশকরাটা যে কত বড় মশকরা ছিল সেটা তিনি নিশ্চয়ই এতদিনে টের পাইছেন। আজকে নিশ্চয়ই তিনি টিভির সামনে বসে গতকালকে আবার আজকে এই পারফরমেন্সগুলো দেখছেন, বুঝতে পারছেন যে আসলে পেস বোলিংয়ে সত্যিই একটা বিপ্লব মাশরাফিরা নিয়ে আসছে। আমি আজকের দিনে এই পেসারদের যেমন গুণগান করি, তাদেরকে যেমন স্যালুট জানাই এই অভ্যুত্থানের জন্য, সেই সঙ্গে এই বীজটা যে বপন করে দিয়েছিলেন সে হাতুড়ি সিং এবং মাশরাফিকে, হাতুড়ি সিংয়ের অনেক নিন্দামন্দ আমি করি, কিন্তু বারবার বলি হাতুড়ি সিংয়ের মতো কোচ হয় না। ব্যক্তি হাতুড়ি সিং আমার খুব অপছন্দ, কিন্তু হাতুড়ি সিংয়ের মতো স্ট্র্যাটেজিস্ট, হাতুড়ি সিংয়ের মতো কোচ এটা আপনি খুব একটা পাবেন না। ও আমি বলি যে ফারুক ভাই প্রেসিডেন্ট থাকলে হাতুড়ি সিংকে রেখে দেন, চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকবে, দেখবেন দুজনের বেস্টটা পাচ্ছেন। যাই হোক, সেটা তো আর আমার মতামতে হবে না, কিন্তু এই সময়ে এসে মাশরাফি এবং হাতুড়ি সিংয়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার না করলে সেটা পাপ হবে। ফলে আজকে এই অভ্যুত্থানের জন্য আমি সবচেয়ে বড় কৃতজ্ঞতা স্বীকার করি এই দুজনের কাছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই সময়কালে যত পেসার আমাদের হয়ে খেলছেন তার চেয়ে বেশি আমি স্মরণ করি যে পেসাররা 2010 থেকে 14 এই টাইমটা ডিপ্রাইভড হয়েছেন, ক্যারিয়ারটাই নষ্ট হয়ে গেছে, সেই পেসারদেরও একটু স্মরণ করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরও এরকম অভ্যুত্থান দেখার অপেক্ষায় থাকলাম। অনেক ধন্যবাদ।